বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের জন্য অধ্যায় 13 অনুশীলনী 13.1 এর সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে যে এর কিছু মৌলিক বিষয়, সেটা হচ্ছে যেমন ধারা কাকে বলে, যে দুই বা ততোধিক রাশিকে যদি পাশাপাশি দুই বা ততোধিক রাশিকে যদি একটি বিশেষ নিয়ম অনুসারে একটি বিশেষ নিয়মে বা পদ্ধতিতে, দেখো, দুই বা ততোধিক রাশিকে যদি একটি বিশেষ নিয়মে বা পদ্ধতিতে সাজানো হয় তখন তাকে ধারা বলা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দুই বা ততোধিক রাশিকে যদি একটি বিশেষ নিয়মে বা পদ্ধতিতে সাজানো হয় তখন তাকে ধারা বলা হয়। এখানে দুই ধরনের ধারা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে, তাহলে দেখো, এই দুই ধরনের ধারার মধ্যে হলো, একটা হলো তোমার সমান্তর ধারা। দেখো, দুই ধরনের ধারা নিয়ে আজকে আলোচনা করব। এখানে আজকে দুই ধরনের ধারা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, করব যেমন এক সমান্তর ধারা যেমন হলো যে সমান্তর ধারা। তাহলে দেখো, সমান্তর ধারা কাকে বলে, পাশাপাশি যদি দেখো, পাশাপাশি যদি দুটি পদের পার্থক্য, যদি পাশাপাশি দুইটি পদের পার্থক্য কি সমান হয়, তখন তাকে, দেখো, এখানে সমান্তর ধারা যদি পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হয় তখন তাকে সমান্তর ধারা বলা হয়। যেমন এখানে দেখো, 1, 3, 5, 7, 9। দেখো, পাশাপাশি মনে করো লাস্টে আছে 40। এটি একটি সসীম ধারা যার সীমা আছে 1, 3, 3 থেকে 1 বাদ দাও 2, 5 থেকে 3 বাদ দাও 2, 7 থেকে 5 বাদ দাও 2। পাশাপাশি দুইটি পদের পার্থক্য এখানে যেহেতু সমান,
কাজেই এটি হলো তোমার সমান্তর ধারা। আমি আশা করব তোমরা এটি খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে ধারার অঙ্কগুলো একেবারেই সহজ মনে হবে। তাহলে তোমরা দেখো আমি ধারা সম্পর্কিত যে বেসিক আলোচনা বা মৌলিক আলোচনা সেটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা খাতায় তুলে প্র্যাকটিস করবা। এখন হচ্ছে তোমার সমান্তর ধারা হলো আবার দুই ধরনের, একটা হলো অসীম আর একটা হলো তোমার সসীম। সমান্তর দেখো সমান্তর ধারা আবার তোমার দুই ধরনের, যেমন দেখো এক ক একটা হলো তোমার সসীম ধারা, সসীম ধারা, দুয়ে হচ্ছে তোমার অসীম ধারা। সসীম ধারা যেমন একটা উদাহরণ তুমি দেখো, 1 2 3 ঢ ঢ ঢ শেষে মনে করা আছে 20, তাহলে এটি কিন্তু সসীম ধারা। আমরা সেটি লিখতে পারি যে এটি হলো তোমার সসীম, যার একটা নির্ধারিত সীমা আছে। আর এখানে দেখো খ নম্বরে হচ্ছে তোমার অসীম ধারা। অসীম অসীম ধারা যেমন তুমি দেখো 1 2 3 যোগ ঢ ঢ ঢ, এর কোনো শেষ নেই, লাস্টে কোনো পদ নেই, তাই এটি হচ্ছে তোমার অসীম ধারা। আর যেহেতু 1 নম্বরে দেখো সসীম ধারা, যেমন তোমার লাস্টে 20 পর্যন্ত একটা সীমা দেওয়া আছে বা এই সীমার ভিতরে আছে, এই জন্য এটি হচ্ছে তোমার সসীম, আর অপর দিকে আরেকটি হচ্ছে তোমার অসীম। তাহলে ধারা সম্পর্কিত তোমাদের যে একটা মোটামুটি পার্থক্য বা ধারণা সেটা কিন্তু তোমাদের দেওয়া হলো। এখন আমরা ধারার অঙ্কগুলো সমাধান করার জন্যে যে সমস্ত বেসিক বা মৌলিক সূত্র আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি সেই সূত্রগুলি তোমাদের লিখে দিচ্ছি, আর তোমরা খাতায় সেগুলি তুলে নিয়ে প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। ধারা সম্পর্কিত সূত্রগুলো একেবারেই মুখস্থ করে ফেলবা, আশা করি অঙ্কগুলি একবারে পানি পানি হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটি মুছে নিলাম, দেখো যে এটি আমরা মুছে নেই। দেখো এইবার দেখো আমি ধারার যে মৌলিক বা বেসিক সূত্রগুলো সেটি লিখে দিচ্ছি। এবার দেখো যে সমান্তর মনে করি, মনে করি কোনো সমান্তর ধারার, দেখো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, ডিফারেন্স বা সাধারণ অন্তর ডি, এবং তোমার পদ সংখ্যা n হলে, তাহলে আমরা লিখতে পারি, দেখো যদি পদ সংখ্যা n হয় আমরা লিখতে পারি প্রথম সূত্র দেখো, দেখো সমান্তর ধারার, দেখো n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 2 নম্বরে হচ্ছে যে সমান্তর ধারার n পদের সমষ্টি, n পদের
সমষ্টি বা যোগফল Sn ইকুয়াল টু আমরা লিখতে পারি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটি হচ্ছে সমান্তর দ্বারা যোগফল বা সমষ্টি নির্ণয় করার সূত্র। 3 নম্বরে দেখো যে সমান্তর ধারার পদ সংখ্যা যদি না দেওয়া থাকে, সমান্তর ধারার পদ সংখ্যা না দেওয়া থাকলে সূত্র হলো যে পদ সংখ্যা n সমান আমরা লিখতে পারি, দেখো শেষ পদ একেবারে মুখস্থ করবা তোমরা, মাইনাস হচ্ছে তোমার প্রথম পদ, বাই হচ্ছে সাধারণ অন্তর বা ডিফারেন্স, যোগ হলো তোমার 1, সাধারণ অন্তর হলো ডি। এই 4 নম্বরে হলো তোমার দেখো সাধারণ অন্তর, সমান্তর দ্বারার সাধারণ অন্তর তুমি কিভাবে বের করবে? সমান্তর দ্বারার সাধারণ, দেখো সাধারণ অন্তর বা ডিফারেন্স, সমান্তর দ্বারা সাধারণ অন্তর ডি, ডি সমান বাই করবা তুমি, বাংলায় আমি লিখে দিচ্ছি দ্বিতীয় পদ মাইনাস হলো তোমার প্রথম পদ। এখানে দেখো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে সাধারণ অন্তর বা ডিফারেন্স বা পার্থক্য পেয়ে যাই। তাহলে আমরা এবার দেখো যে 5 নম্বরে হচ্ছে আমরা লিখতে পারি এছাড়া, দেখো এছাড়া n সংখ্যক স্বাভাবিক সংখ্যার তোমার স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে 1 2 3 4 আপ টু ডট যদি তোমার হয় n পর্যন্ত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। দেখো সূত্র যদি আমরা বের করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল 1 2 3 আপ টু, এর সূত্র হলো তোমার যে n ইন্টু n প্লাস 1/2, এটি হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এখানে আরেকটি সূত্র আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, দেখো 3 স্কয়ার 4 স্কয়ার ডট, যদি আপ টু n স্কয়ার হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হলো 1 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 7 নম্বরের সূত্রটি হলো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি হচ্ছে, দেখো কিউবের সমষ্টি বা ঘনের সমষ্টি আমরা লিখতে পারি আপ টু ধর, তাহলে আমরা ঘনের সমষ্টির সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখানে দেখো যে 60টি সূত্র দিয়েছি, 13.1 অঙ্ক করার জন্য 60টি সূত্রই তোমার জন্য যথেষ্ট। তোমরা সবগুলি অঙ্কই এখানে এই সূত্রগুলির সাহায্যে সমাধান করতে পারবে বলে আমার ধারণা। আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে।
কারণ এই সূত্রগুলো আয়ত্ত করে নিলে ভালো করে অঙ্কগুলি একেবারেই সহজ মনে হবে। আর যদি সূত্রগুলি তোমরা ভালোভাবে আয়ত্ত করো না, তাহলে অঙ্ক করার সময় তোমরা হিমশিম খাবে। তাহলে আমি আশা করব তোমরা সবগুলি সূত্র এখান থেকে তোমরা মুখস্থ করে নেবে। আমি একটু আলোচনা করলাম। এবার আমরা যাব অনুশীলনীতে। 13.1 যে অনুশীলনী আছে সেখানে থেকে আমরা আলোচনা করব। দেখো, আর তোমরা এদিকে উদাহরণে কিছু অঙ্ক আছে সেগুলি তোমরা তুলে নেবার চেষ্টা করবা। তাহলে দেখো, উদাহরণে কিছু অঙ্ক আছে, আমরা সেগুলি দেখো। যেমন হচ্ছে, দেখো যে উদাহরণে আছে, যেমন তোমার পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 251, এখানে একটি অঙ্ক আছে উদাহরণ 2, সেটি আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো, আমরা তোমার 251 পৃষ্ঠা দেখো, আমরা এটি মুছে নিলাম। 251 পৃষ্ঠা দেখো যে তোমার পাঠ্য বইয়ের পেজ নম্বর 251 পেজে আছে উদাহরণ। দেখো, উদাহরণ তোমার কত? 2। এখানে 2 নম্বর উদাহরণে বলা হচ্ছে যে 5। দেখো, এই 2-এর উদাহরণ 2, 5 যোগ 8 যোগ 11 যোগ হচ্ছে তোমার 14। ধারাটি ড ঢ ঢ, তারপরে ধারাটির দেখো যে ধারাটির কোন পদ, প্রশ্নটা হলো ধারাটির কোন পদ 383। 383 হচ্ছে ধারার কোন পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটির কোন পদ 383। আমরা জানি যে তোমাদের শেখানো হচ্ছে, আগেই আমরা বলেছিলাম যে এখানে প্রথম ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ হলো তোমার a = 5, সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে তোমার এখানে ডি, ডিফারেন্স। দ্বিতীয় পদ 8 থেকে যদি তুমি প্রথম পদ 5 বাদ দাও, তাহলে তুমি পাচ্ছ এখানে 3। সাধারণ অন্তর আমরা 3 পেলাম। তাহলে আমাদের কাছে ধারাটির কোন পদ, কোন পদ মানে হচ্ছে তোমার n এর মান বের করতে হবে। সুতরাং আমরা জানি যে পদ সংখ্যা, আমরা জানি পদ সংখ্যা n সমান হচ্ছে, দেখো শেষ পদ, এখানে তোমার শেষ পদ মাইনাস প্রথম পদ বাই হচ্ছে তোমার সাধারণ অন্তর। সাধারণ অন্তর যোগ হলো 1। তাহলে আমরা দেখি সাধারণ অন্তর আমরা 3 পেলাম, আর শেষ পদ হচ্ছে 383। 383 মাইনাস 5 যোগ হচ্ছে তোমার 1। তাহলে পদ সংখ্যা n এর মান কত বের হয়? দেখো 80, 2, 378 থাকছে এখানে অবশিষ্ট, প্লাস 1, 3 দ্বারা ভাগ করো, 3 12 6 30, তাই 1 3 6 18, 126। তাহলে 126 যোগ 1, 127 পেলাম আমি nতম পদের মান বা n এর মান। বলা হচ্ছিল ধারাটির কোন পদ, তার মানে হচ্ছে ধারাটির 127তম পদ হচ্ছে তোমার নির্ণয় পদ। অতএব নির্ণয় দেখো পদ হলো তোমার 127তম পদ। এই 127 নম্বর পদটি হচ্ছে তোমার 383। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার দেখো, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। উদাহরণ নম্বর 2 আমরা যাব এখন পরবর্তী উদাহরণ। দেখো 3, পরবর্তী উদাহরণ হচ্ছে তোমার উদাহরণ দেখো 3-এ
এইবার 3 দেখো আছে যে উদাহরণ 3 বলা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণ 3 বলা হচ্ছে যে 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যে 50টি এই স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এটিকে সাজাতে পারি। আমরা যদি 1 থেকে 50 পর্যন্ত সাজাই, 2 যোগ 3 আপ টু ধরো লাস্টে আছে মনে করো 50, এটি হলো তোমার স্বাভাবিক সংখ্যার ধারা বা সিরিজ। তাহলে এখানে তোমার আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে আমরা এটিকে সাজিয়ে নিলাম। প্রথম পদ a = 1, ডিফারেন্স আমরা দরকার 1 থেকে, 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি এখানে 1। যদি কোনো পার্থক্য 1 হয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে আমরা সূত্র লিখতে পারি নির্ণেয় স্বাভাবিক সংখ্যার যোগফল। নির্ণেয় যোগফল আমরা যদি ডিফারেন্স 1 হয় পার্থক্য, তাহলে আমরা এখানে n × n + 1/2 এই সূত্রের মাধ্যমে আমরা যোগফল নির্ণয় করতে পারি। এটি কিন্তু তোমরা মনে রাখবা যে ডিফারেন্স 1 হলে n × n + 1/2 এই সূত্রের মাধ্যমে যোগফল নির্ণয় করা স্বাভাবিক সংখ্যার সূত্র নম্বর 5 দেওয়া আছে। তাহলে n এর মান হচ্ছে তোমার 1 থেকে, এখানে n এর মান হবে 1 করে বাড়লে 50। তাহলে আমরা n এর মান 50 বসিয়ে দিলাম, +1/2 এটি কি কাটাকাটি করলে তোমার এখানে থাকছে 25। তাহলে আমরা লিখতে পারি 25 × 51। তাহলে 25 আর 51 যদি তুমি গুণ করো, দেখো তোমার মান হয় 1275। 1275 এখানে হচ্ছে তোমার আনসার, যে 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1275। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি অঙ্কটি বিসিএস পরীক্ষায় একবার এসেছিল। আমার বিসিএস পরীক্ষায় দেখছি যে এটি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হিসাবে এসেছিল। তোমাদের এসএসসি পরীক্ষায় এটি অবজেক্টিভ টাইপ প্রশ্ন বা ক নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে। এরপরে দেখো উদাহরণ 4 আমরা তোমাদের করে দিচ্ছি। দেখো এখানে উদাহরণ 4 দেখো আছে যে উদাহরণ 4, এখানে দেখো যে উদাহরণ 4, হ্যাঁ উদাহরণ 4 যে আছে 1 থেকে 99 পর্যন্ত। 1 দেখো উদাহরণ 4 1 2 3 ধরো 99 পর্যন্ত আছে। তাহলে আমরা এটিকেও আমরা লিখতে পারি। দেখো যে উদাহরণ 4 এখানে কিন্তু আমরা প্রথম পদ লিখতে পারি 1, আর ডিফারেন্স তো তুমি দেখতেই পাচ্ছ 1 - 2 - 1 1, আর পদ সংখ্যা n = 1 করে বাড়লে লাস্টের পদই পদ সংখ্যা হয়। তাহলে আমরা যোগফল Sn সমান আমরা লিখতে পারি n × এখন শর্টকাট করলাম। দেখো তাহলে আমরা যেহেতু এখানে n এর মান 99, আমরা 99 বসিয়ে দেই। দেখো 99 যোগ হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি 2 99 গুণন হচ্ছে 100। তাহলে এটি দিয়ে কাটো 50, 99 গুণন যদি 50 হয়, তাহলে দেখো তোমার হচ্ছে গুণ করলে দাঁড়ায় কত, এখানে গুণফল 49 50, দেখা 49 50, এটি হলো এর গুণফল। আশা করি তোমরা এটি
বুঝতেই পেরেছ যে এর যোগফল হচ্ছে 4950। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যদি 1 থেকে 1, 2, 3 এভাবে যদি বাড়ে, তাহলে পদ সংখ্যা লাস্টের পদ হয় 99 হলো তোমার n এর মান। এক এক করে বাড়লে n এর মান হবে লাস্টের পদ, আর ডিফারেন্স হবে 1 যদি হয়, তাহলে আমরা যোগফল নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব n × n+1/2। তাহলে n এর মান বসিয়ে দিলাম 99। তাহলে 99 যদি এখানে বসাও, তাহলে 99 + 1 তাহলে হচ্ছে 100। 2 দ্বারা 100 কাটে 50, আর 99 গুণ করলে 4950। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব অন্য আরেকটি অঙ্কে। তাহলে দেখো, এইবার আমরা যাব অনুশীলনীতে যেতে পারি, অথবা 5 নম্বরে আরেকটি উদাহরণ আছে, তোমরা সেটিও দেখে নিতে পারো। সবচাইতে দেখো, এখানে 5 নম্বরের যে অঙ্কটি আছে সেটি আমি কিন্তু শর্টকাট পদ্ধতিতে তোমাদের এখানে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি, যাতে করে পরীক্ষায় যদি তোমার 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, তাহলে 5 নম্বরের উদাহরণটি এবার দেখো। তাহলে তোমরা শর্টকাট অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলি তুমি উত্তর দিতে পারবে। 5 নম্বরের উদাহরণটি হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে ব্যবহৃত হবে। দেখো 7, 12, 17 উদাহরণ ধরো। ধারাটির দেখো, এত ধারাটির 30টি পদের সমষ্টি নির্ণয় করো। কত? ধারাটির 30টি পদের সমষ্টি। দেখো 30টি পদের সমষ্টি কত? প্রশ্ন। এখানে আমরা এটির সমাধান করছি। দেখো, ধারার প্রথম পদ, তাহলে এটি তো আমরা দেখতেই পাচ্ছি যে ধারার প্রথম পদ এখানে a = 7। ধারার প্রথম পদ a = 7। সাধারণ অন্তর, সাধারণ, দেখো সাধারণ অন্তর ডি বা ডিফারেন্স। দ্বিতীয় পদ 12 থেকে 7 বাদ দাও, তুমি পাচ্ছ 5। এই ধারাটির যেহেতু 30টি পদের সমষ্টি, তাহলে n এর মান হবে তোমার 30। আমরা দেখতে পাচ্ছি, অতএব সমান্তর দ্বারা যেহেতু ডিফারেন্স পার্থক্য সমান, সমান্তর ধারার n পদের সমষ্টি, দেখো n পদের সমষ্টি এখানে Sn সমান আমরা লিখতে পারি n/2 + n-1 ইন্টু তোমার d। দেখো সমান্তর ধারার এখানে 30 পদের সমষ্টি, যেহেতু আমরা n এর জায়গা বা স্থলে 30 বসিয়ে দিলাম। দেখো এই 30টি পদের সমষ্টি এখানে যদি তুমি বসাও, তাহলে 2a গুণন হচ্ছে এর মান কত? 7। আমরা লিখতে পারি 30 - 1, d এর মান 5, ডিফারেন্স 5। তাহলে আমরা দেখি, এখানে কাটাকাটি করলে 15 × 30 আমরা পাচ্ছি 7 × 14 যোগ 29 গুণন হচ্ছে তোমার 5। তাহলে 29, 14 যোগ 5 নং 45 এর 5, 5 × 2 = 10, 4 × 4 = 14, 145। তাহলে আমরা পাচ্ছি 145 যোগ হচ্ছে 159, 15 গুণন 100, 5 × 4 = 9, 159 গুণ করলে আমরা পাই, দেখো কত পাচ্ছি, এখানে গুণ করলে 2385। তাহলে দেখো 2385 হলো এর সমষ্টি। দিস ইজ আনসার। এখানে এই অঙ্কটি শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ।
যে এই সমান্তর দ্বারা সমষ্টি হচ্ছে তোমার 2385। আশা করি তোমরা এই অঙ্কগুলি উদাহরণগুলো আমি করে দিলাম, এভাবে তুমি যদি চর্চা করো অবশ্যই তুমি সবগুলি অঙ্ক আশা করি পারবে। আমি বিভিন্ন ধরনের যে উদাহরণ সেখানে 251 পৃষ্ঠা থেকে তোমার 54 পৃষ্ঠা পর্যন্ত এখানে করে দিয়েছি উদাহরণগুলো। তাহলে আমরা এটি মুছে নিলাম, তোমরা একটু খাতায় নিয়ে প্র্যাকটিস করবে তোমরা প্রতিনিয়ত, তাহলে দেখবা তোমরা অঙ্কগুলি একেবারেই সহজ মনে হবে। এখন আমি আসলাম 13.1-এর যে উদাহরণ অনুশীলনীতে আসি। 13.1-এর অনুশীলনীর অঙ্ক, আর আমরা 6 নম্বর অঙ্কটি পরবর্তীতে তোমাদের করব, কারণ হচ্ছে এটি তুমি প্রাথমিক অবস্থা, এটি একটু বেশ জটিল এবং বড়, কাজেই তোমাদেরকে প্রাথমিক অবস্থায় এটি কিন্তু আমি করি নাই, তোমাদেরকে পরবর্তীতে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এইবার দেখো আমরা আসলাম অনুশীলনীতে। দেখো 1 নম্বরে হচ্ছে 13। এইবার দেখো এই 13-র পরে দেখো এই 13 যোগ হলো তোমার 20, 20-এর পরে হচ্ছে তোমার 27, 27-এর পরে 34, 34-এর পরে ধরো হচ্ছে 111, 111 দ্বারাটির কত পদ সংখ্যা কত? দ্বারাটির পদ সংখ্যা কত? তাহলে তুমি এখানে লিখতে পারো যে এই ধারাটির পদ সংখ্যা যদি বাইর করি, এখানে প্রথম পদ 13, ডিফারেন্স 20 মাইনাস 13, তাহলে আমি পাচ্ছি 7। এখানে 7 পেলাম পদ সংখ্যা, সুতরাং পদ সংখ্যা এখানে আমরা লিখতে পারি যে পদ সংখ্যা n = শেষ পদ। দেখো শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর। আমি পূর্ণ সূত্রটি লিখে তোমাদের জন্য অঙ্কটি করে দিচ্ছি, কারণ আরও শর্টকাট করা যেত, সূত্রগুলি লেখার দরকার নেই, আমি সবগুলি তোমাদের লিখে দিচ্ছি। সাধারণ অন্তর শেষ পদ হচ্ছে 111। দেখো 111 মাইনাস প্রথম পদ 13, তাহলে এইখানে দেখো 1 সাধারণ অন্তর হচ্ছে তোমার 7, তাহলে আমরা লিখতে পারি 1198 এখানে থাকছে। 7 দ্বারা যদি ভাগ দাও দেখো কত আসে, একবার যায় 2, 4, 7, 8, 14 বার, 14, 7, 14 হচ্ছে 98, এই 14 যোগ 1, তাহলে আমার সংখ্যা পদ সংখ্যা হলো তোমার 15। ইট ইজ আনসার। এখানে শেষ হলো। তাহলে দেখো অপশানে নম্বরটি হলো তোমার 1 নম্বরের অপশানে ঘ, উত্তরটি হবে গ এর উত্তর। দেখো 1 নম্বরে হচ্ছে অবজেক্টিভ টাইপ প্রশ্ন, সেটি হচ্ছে গ এর উত্তর। এই গ এর মধ্যে তোমার 15 দেওয়া আছে উত্তর, তাহলে এখানে শেষ। আমরা যাই 2 নম্বরের যে ধারাটি, এটির দেখা যাক, পরীক্ষা করি 2 নম্বরের ধারাটি, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো আমরা এটিকে মুছে নিলাম, আমরা যাই পরবর্তী। এটি শর্টকাট করা যেত, আমি বিস্তারিত তোমাদেরকে অঙ্কগুলি করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 নম্বরের যে অঙ্কটি হচ্ছে সেটি হচ্ছে তোমার 5 যোগ 8 যোগ 11 14, 11 যোগ 14 ঢড আপ টু হচ্ছে তোমার 62 বলা হচ্ছে ধারাটি। এই যে ধারা সেটি কিন্তু বলা হচ্ছে ধারাতে একটি সসীম দ্বারা, একে দেওয়া আছে। দেখো সসীম দ্বারা 2 নম্বরে হচ্ছে একটি গুণোত্তর দ্বারা, একটি দেখো গুণোত্তর দ্বারা
3 নম্বরে হচ্ছে 19তম এর 19তম পদ কত 59, সেটি কিন্তু প্রমাণ করতে হবে। 19তম পদ হচ্ছে 59। তাহলে আমরা দেখি 1 নম্বরে যে সসীম দ্বারা আমরা সংজ্ঞায় বলেছিল, দেখো এখানে 5, 8, 11, 14, শেষে লাস্টে 62 আছে, কাজে এটি সসীম দ্বারা, এটি হলো কারেক্ট আনসার। এরপরে দেখো একটি গুণোত্তর দ্বারা, এটি কিন্তু কারেক্ট নয়, এটি হলো ভুল আনসার। এইখানে দেখো এটি ভুল কাটা, আর তাহলে এটি মনে হয় সঠিক। আমরা 2 নম্বর এটা পরীক্ষা করি, দেখো 2 নম্বর ধারাটিকে পরীক্ষা করে দেখি যে সঠিক কিনা। তাহলে 2 নম্বর ধারার 19তম পদ আমরা জানি যে এনতম পদ, তাহলে এখানে 2 নম্বরে ধারাটি কি সঠিক না বেঠিক এটি আমরা পরীক্ষা করার জন্য এর মান হলো 5, ডিফারেন্স হচ্ছে তোমার 8 - 5 3। সুতরাং সমষ্টি এনতম পদ সমান্তর ধারার এনতম পদ, তাহলে এনতম পদ a + n - 1 × d। এখন দেখো যে সমান্তর ধারার 19তম পদ যেহেতু বলা হচ্ছে 19তম পদ, এর মান হলো তোমার 5 যোগ 19 - 1, d এর মান হলো তোমার 3। দেখো তাহলে সঠিক উত্তর আমরা বের করতে পারি 18 গুণন হচ্ছে তোমার 3, 5 যোগ 3 18 54, তাহলে 54 59। তাহলে 19তম পদ হচ্ছে 59, এটি কিন্তু সঠিক। দেখো এটি সঠিক, সুতরাং উত্তর হবে 2 এর উত্তরটি হবে তোমার কত 1 আর 3। খ নম্বরের উত্তর হবে তোমার 2 এর 1 আর 3, 1 ও 3, এই 2 এর উত্তর 1 আর 3 হচ্ছে তোমার সঠিক উত্তর। এখানে আমি সঠিক উত্তরটি বের করে দিলাম, তোমরা পাঠ্য বইয়ে এভাবে করে পরীক্ষার অঙ্কগুলো তুমি অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ প্রশ্নগুলো তুমি উত্তর দিবা। তাহলে এখানে দেখো আমরা 2টি অঙ্ক সমাধান করেছি। এবার দেখো আমরা যাব অন্য আরেকটি অঙ্ক, 3 নম্বর অঙ্কটি আমরা দেখি। যে 3 নম্বরে একটি ধারা দেওয়া আছে, এখানে দেখো 3 ধারাটি হলো যে ধারাটির নিচের তথ্যের ভিত্তিতে, দেখো নিচের তথ্যের ভিত্তিতে, নিচের তথ্যের, এখানে দেখো যে নিচের তথ্যের ভিত্তিতে এখানে ভিত্তিটা হলো 3 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো 7 13 19 যোগ হচ্ছে তোমার 25 আপ টু একটি দ্বারা, এর ভিত্তিতে 3 4 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 3 নম্বরে আছে যে ধারাটির 15তম পদ কোনটি, ধারাটির 15তম পদ কোনটি সেটি কিন্তু বের করতে হবে। তাহলে আমরা দেখি এখানে ধারাটির 15তম পদ a = 7, d = 13 - 7 6, আর তোমার এই ধারাটির 15তম পদ। তাহলে ধারাটির n এর মান হচ্ছে তোমার 15, সুতরাং সমান্তর ধারার nতম পদের সূত্র আমরা জানি a = তোমার n - 1 × d। ওকে, দেখো সমান্তর ধারার 15তম পদ, এখানে তোমার এর মান 7, n এর মান 15 - 1, d এর মান আমরা এখানে লিখতে পারি 6,
তাহলে 7 যোগ 14 গুণন হচ্ছে তোমার 6, 7 যোগ 3 14 42, 4 6 84, 6 4 91। তাহলে এখানে এটির উত্তর হচ্ছে তোমার 91। তাহলে 91 হচ্ছে অপশনটি তোমার খ নম্বরের উত্তর, এই খ, অর্থাৎ 3-এর খ নম্বরের উত্তরটি হচ্ছে তোমার সঠিক। ওই দেখো 3-এর খ নম্বরে এটি হচ্ছে 91, এই উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর। এইভাবে তোমরা তাড়াতাড়ি করে পরীক্ষার খাতায় একটি রাফ পাতায় লিখে সেটিকে তোমরা এমসিকিউ প্রশ্ন দাগানোর ক্ষেত্রে সহজ পদ্ধতি বলে তোমার মনে করি আমি। তাহলে তুমি তাড়াতাড়ি করে সবগুলি অঙ্ক দাগায় আসলে সবগুলি অঙ্কই তোমার জন্য মঙ্গলজনক হবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তুমি অর্থাৎ বলতে পারবে যে আমি সঠিক উত্তর দিয়ে আসছি পরীক্ষায়। আর যদি আন্দুস তোমরা দাগাও, অনেকেই আছে, সেটি কিন্তু তোমার মনের মধ্যে একটা দুতুর বুতুর থাকে যে আমি পরীক্ষায় পাস করব না ফেল করব, কারণ তুমি তো নিজে জেনে অঙ্ক করো নাই। এই জন্যই তোমার মনের মধ্যে পরীক্ষা দেওয়ার পরও একটা টেনশান কাজ করে। এই টেনশান দূর করার জন্যই আজকে আমার এই অর্থাৎ আয়োজন। দেখো এবার দেখো 4 নম্বরের যে এখানে যে 4 আছে, এই 3 তত্ত্বের ভিত্তিতে যে 4 নম্বরের অঙ্কটি হচ্ছে ধারাটির 7, 13, এরপরে হচ্ছে তোমার 19 যোগ 25। তাহলে এটি হচ্ছে প্রথম ধারাটির এত ধারাটি, এত ধারাটির 25টি পদের সমষ্টি কত? এই ধারার 25টি পদের সমষ্টি কত? এখানে তুমি দেখো যে প্রথম পদ 7, সাধারণ অন্তর ডি 13 - 7 = 6, এন এর মান হচ্ছে তোমার 25, বলা হচ্ছে 25টি পদের সমষ্টি। প্রথম 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি কত? তাহলে n = হবে তোমার 20, আমরা লিখতে পারি। দেখো যে সমষ্টি Sn = n/2 = 2a + n - 1 × d, আশা করি। সুতরাং এখানে n এর মান 20 বসিয়ে দাও, তাহলে আমরা লিখতে পারি, দেখো 2 গুণন n এর মান 7, তাহলে 20 - 1, d এর মান 6। এখানে কাটাকাটি করলে 10 আসে, কাজেই 7 × 14, 19 গুণন 6। তাহলে আমরা লিখতে পারি 14 যোগ 3 19 154 114, তাহলে 14 128 গুণন হচ্ছে তোমার 128, গুণ করলে 1280, এটি হলো তোমার আনসার। তাহলে আমরা আনসারটি হলে আমার হবে 4 নম্বরের প্রশ্নটির 1280 ঘ নম্বরে, 4-এর তোমার ঘ নম্বরের আনসারটি হচ্ছে তোমার 1280। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। অপশানের নম্বরটি হচ্ছে ঘ, গয়ের নাম্বার হচ্ছে তোমার 1280। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে আমি এখন দেখো 5 নম্বরের অঙ্কটি সমাধান করি। দেখো এখানে বলা হচ্ছে এত একটি ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। দেখো এবার ধারাটির 12তম পদ আমরা নির্ণয় করি এবং অন্তর বের করতে হবে, এটি আমরা এবার মুছে নিতে পারি। তাহলে দেখো যে 5 নম্বরে হচ্ছে যে এইখানে এই 5 নম্বরের অঙ্কটি দেখো যে এখান থেকে আমরা 5 নম্বরের অঙ্কটি দেখো
পাশে হচ্ছে 2 -5 -12 -19 -12 মাইনাস হচ্ছে তোমার 19 ধারাটির সাধারণ অন্তর দেখো, ধারাটির সাধারণ অন্তর এবং দেখো 12তম পদ, সাধারণ অন্তর ও 12তম পদ নির্ণয় করো। এখানে দেখো প্রথম পদ 2, সাধারণ অন্তর বের করব আমরা, বাদ দিব। দ্বিতীয় পদ মাইনাস, দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে -5 আর প্রথম পদ 2, কাজেই আমরা বাদ দিতে পারি -7 মাইনাস প্লাসে, এটার ভিতরে যেহেতু নাই চিহ্ন প্লাস আছে তাহলে -5টা আর 2টা মাইনাস হবে তোমার 7টা। এই অতএব আবার সমান্তর ধারা, যেহেতু সমান্তর ধারার nতম পদ আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইখানে দেখো যে ধারার 12তম পদ আমরা লিখতে পারি, এর মান হচ্ছে তোমার 2, n এর মান যেহেতু 12 -1, ডি এর মান -7, তাহলে আমরা লিখতে পারি 2 11 -7 গুণ করলে 2 -7 11 77, আমার অবশিষ্ট রইল -75। এই -75 হলো তোমার ধারাটির 12তম পদ। এখানে আনসার শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে -75 হলো ধারাটির 12তম পদ। এখানে উত্তর, এখানে শেষ হলো। তুমি দেখো 6 নম্বরে যে অঙ্কটি আছে সেটি কিন্তু আবার বলছে যে এত ধারাটির কোন পদ হচ্ছে তোমার 392। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে কিন্তু একটি পেস দেখো, দ্বিতীয় পদ হচ্ছে তোমার -5, প্রথম পদ কিন্তু মাইনাস নয়, সেটি কিন্তু ভিতরে প্লাস। এই মাইনাসের সাথে সূত্রের মাইনাস আমার এই ভিতরে প্লাসের সাথে গুণ করে প্লাসে মাইনাসে -2, তাহলে -5টা আর হলো মাইনাস হচ্ছে তোমার 2, মোট হচ্ছে -7। তাহলে তো আমি দেখতেই পাচ্ছি যে মাইনাস তোমার হচ্ছে তোমার এইখানে -5 আর 2 7, -7 হলো তোমার সাধারণ অন্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। আমি এবার এটিকে মুছে নিলাম। দেখো তাহলে আমরা এবার যাই 6 নম্বরের অঙ্কটির সমাধান করতে। তাহলে 6 নম্বরের অঙ্কটি দেখো, এখানে যে 6 নম্বরের অঙ্কটি হলো যে 8 যোগ 11 যোগ 14 যোগ 17 ডট ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ 392। এই ধারাটির কোন পদ 392। তাহলে এখানে তুমি সমাধান করতে পারো যে এখানে আমি লিখতে পারি প্রথম পদ 8, সাধারণ অন্তর 11 -8 3। তাহলে সাধারণ অন্তর হচ্ছে তোমার 3। এখানে সাধারণ অন্তর 3, তাহলে পদ সংখ্যা, সুতরাং আমরা জানি পদ সংখ্যা n। তোমার সূত্র হচ্ছে, এখানে দেখো যে ধারাটির শেষ পদ হচ্ছে 392। আমি আর বাংলায় এখন আর লিখি না, আগে আরও লিখেছি। প্রথম পদ 8 এবং সাধারণ অন্তর হচ্ছে তোমার 3, যোগ দিবা তুমি 1। তাহলে দেখো এখানে 92
যদি চলে যায় তাকে কত 12 থেকে 8 গেলে তোমার থাকছে কত দেখো 392। 392 এখানে দেখো 392 থেকে 8 বাদ দাও, 8 12 4 হাতের 1 গেলাম 1 8 84 384 থাকে। তাহলে আমরা এখানে পাচ্ছি 384 অবশিষ্ট যোগ হচ্ছে 1 বাই হলো 3। এখানে যদি তুমি 384কে ভাগ দাও 3 দ্বারা, দেখো সাইড নোট, 3 12 হচ্ছে 36, 3 12 36 2 24, 3 8 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 128 কাটাকাটি করলে পাই 128 যোগ 1, তাহলে হচ্ছে 128 যোগ 1 129। এই হলো তোমার ধারাটির পদ সংখ্যা হচ্ছে 129তম পদ। ধারাটির পদ সংখ্যা হলো কততম পদ? 129তম পদ। 129তম পদ হলো 129তম পদ 392। এই হলো তোমার এটির আনসার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এবং ঠিক 7 নম্বরের প্রশ্নটি একই ধরনের প্রশ্ন তুমি দেখতে পারো, এটিও কিন্তু এই একই ধরনের প্রশ্ন। এই 6-এর অনুরূপ একেবারে হুবহু মিল আছে এটির সাথে। তাহলে আমরা এটি এবার মুছে নেই। 7 নম্বরের অঙ্কটি হচ্ছে তোমাদের জন্য একটি সেম উত্তর তোমরা দিতে পারবা। দেখো 7-এর, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে 7 নম্বরে 4 যোগ 7 যোগ 10 যোগ হচ্ছে তোমার 13। তাহলে ডট ধারার লেখা আছে যে ধারার কোন পদ 301, কোন পদ হচ্ছে তোমার 301। তাহলে এখানে দেখো একেবারে সহজ, তোমার n এর মান বের করতে হবে। এখানে তোমার প্রথম পদ ইকুয়াল টু 4, সাধারণ অন্তর বা ডিফারেন্স, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে পেলাম 3। তাহলে পদ সংখ্যা আমরা জানি যে পদ সংখ্যার সূত্র তোমাদের আমি শিখিয়েছি। n ইকুয়াল টু, দেখো শেষ পদ মাইনাস হচ্ছে তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম প্রথম পদ যোগ হচ্ছে তোমার 1, এখানে ডিফারেন্স হচ্ছে তোমার 3। তাহলে দেখো কত সহজে অঙ্ক করা যায়। 3 থেকে যদি তুমি বাদ দাও তাহলে থাকছে তোমার 297। 4 গেলে 7 4 11, এখানে কিন্তু রয়ে গেল অবশিষ্ট। তুমি দেখো যে এটিকে যদি ভাগ দাও 3 9 27, তাহলে 3 বার যায়। 3 যদি 29-এর মধ্যে কয়বার যায়? 3 9 27, তাহলে 29-এর মধ্যে যাচ্ছে 3 9 27, 2 3 9 27, 99। কাটাকাটি করলে পাওয়া গেল তোমার 99 যোগ 1, তাহলে রাশিটি হলো তোমার 100, অর্থাৎ 100তম পদ। n এর মান হচ্ছে তোমার যে 100তম পদ হলো তোমার 301। এই 100তম পদের মান হচ্ছে 301। এটি হলো এই অঙ্ক প্রশ্নটির সমাধান বা উত্তর এখানে পেয়ে গেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ যে আমরা উদাহরণ সহ 7 নম্বর পর্যন্ত অনুশীলনী 13.1-এর অঙ্ক সমাধান করেছি। আশা করি তোমাদের এটি উপকারে লাগবে এবং এই অধ্যায়টি 9ম শ্রেণীর এবার যে বার্ষিক পরীক্ষায় সেটি কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তোমরা 9ম শ্রেণীতে যারা আছো এবং তাদের জন্য খুবই বেশি উপকারী এই পরীক্ষার জন্য। সামনে আমি মনে করি যে তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা
ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমন এবং একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তোবা পরবর্তী অন্য আর কোনো দিন অন্য আরেক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকুন।